মিল্কটা দিয়ে দিচ্ছি। মিল্কটা ফুটতে থাক। এখানে ঘন করা 1 লিটার মিল্ক রয়েছে। এই রান্নাটা হচ্ছে কি চোখের আন্দাজে, হ্যাঁ চোখের আন্দাজে, এটার কোনো মেজারমেন্ট নাই। কেন যাচ্ছে অনেকেই খুব মানে দুধটা খেজুরের গুড়টা অনেক সময় জাল করে নেয়। আপু এখন কি তৈরি করছি আমরা? এখন আমি রান্না করব মূলার পায়েস। মূলার পায়েস, যারা মূলা খেতে পছন্দ করে না তারা খুব ভালো মতো আজকে আমাদের রেসিপিটা দেখুন, যাতে পরবর্তীতে খেয়ে ট্রাই করা যেতে পারে। আশা করি তখন অ্যাটলিস্ট ভালো লাগবে। জি ভালো লাগবে ইনশাল্লাহ। মূলার অনেক পুষ্টিগুণ। আমি প্রথমে মিল্কটা দিয়ে দিচ্ছি। মিল্কটা ফুটতে থাক। এখানে ঘন করা 1 লিটার মিল্ক রয়েছে। আচ্ছা, আমি এই চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। আর এদিকে আমি একটু ঘিয়ে মূলাগুলোকে ভেজে নেব। এখানে আমি 3 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে 3 টেবিল চামচ ছিল, পুরোটাই দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমি একটা স্পুন নিচ্ছি। একটু বড় হয়ে গেল। আসলে যেহেতু এটা ঘি দিয়ে ভাজা হচ্ছে, ঘিয়ের তৈরি যে কোনো খাবার তো আমরা চেষ্টা করি আসলে একটু কম খাওয়ার জন্য, কারণ এটা তো আসলে হার্টের জন্য খুব একটা ভালো না যদি রেগুলার খাওয়া হয়, কিন্তু অকেশনালি কিন্তু মাঝে মধ্যে খাওয়া যেতে পারে। না, এটা তো অকেশনালি, মূলত 12 মাসই পাওয়া যায়, খাওয়া যায়। 12 মাস বলতে কি শীতের সিজনে মূলাটা একটু বেশি পাওয়া যায় এবং তখন মূলাটা ভালো থাকে, মানে কোয়ালিটিটা ভালো থাকে। তো ঘি দিয়ে রান্না করলে হবে কি যে মূলার যে একটা ফ্লেভার, হ্যাঁ সেই ফ্লেভারটা চলে যাবে। আর বাচ্চাদের জন্য কিন্তু ঘিটা খারাপ না। হ্যাঁ, যদি আমি বাচ্চাদের কথা চিন্তা করে রান্না করি সেই ক্ষেত্রে কিন্তু ঘিটা শরীরের জন্য। আসলে যে কোনো খাবার হচ্ছে, সব খাবার সবার জন্য না, বয়স ভেদে তার রোগ সেইগুলো বুঝেই কিন্তু আসলে খাবারটা এক একজনের জন্য সার্ভ করা উচিত। জি, এটা একটু ভালো করে ফ্রাই করে নেব। আমাদের গুটুল মুটুল কি এটা খেতে পছন্দ করে? আমি মূলা অতটা বেশি পছন্দ করি না, কিন্তু ঈদে বা রোজে বা অন্য কোনো অকেশনে যখন মাইটা রান্না করে তখন ভালো লাগে। আচ্ছা, আমারও তাই ধারণা, যারা মূলা খেতে পছন্দ করে না এই পায়েসের মতো করে যদি তৈরি করা যায় আশা করি তখন তাদের ভালো লাগবে। আমার ছোট বাচ্চাটা একটু হেলথ কম, তো ওর জন্য আসলে এই রেসিপিটা করে দিই। তো এটা আমার নিজস্ব একটা রেসিপি। আচ্ছা, যে হঠাৎ করে মনে হলো যে মূলা দিয়ে একটু পায়েস করলে দেখি বাচ্চাটা খায় কিনা। আচ্ছা, আচ্ছা, যখন করে দিলাম তখন বাচ্চাটা খুব পছন্দ করে খেলো। আমাদের এখানে দুধটা জাল হতে থাকো, তাই তো? যখন মনে হবে যে না আমি এতে ঘিটা একটু কম ইউজ করব, আচ্ছা, হ্যাঁ স্বাস্থ্যের কথা চিন্তা করে সেই ক্ষেত্রে কম ইউজ করতে পারে, বা আমি এখানে যে এক্সট্রা ঘি থাকবে সেটা আমি বাদ দিতে পারবো। আচ্ছা, হ্যাঁ, জাস্ট এটার যেন ফ্লেভারটা, মূলার যে কাঁচা একটা ফ্লেভার থাকে সেটা যেন মানে রিমুভ হয়ে যায়, সেই জন্য আমি এখানে ঘিটা ব্যবহার করেছি। আচ্ছা, আচ্ছা, আর এক্সেস যেটা ঘি থাকবে সেটা আমি বাদ দিয়ে দিব। বাকি যদি একটু কম ঘি মানে পরিমাণে কম দিবে। মানে রান্নাটা হচ্ছে কি চোখের আন্দাজে, হ্যাঁ চোখের আন্দাজে, এটার কোনো মেজারমেন্ট নাই। বেকিংয়ে হচ্ছে কি মেজারমেন্ট ছাড়া জিনিসটা হয় না। বাট আমরা যখন কুকিং কোনো কিছু বা কুক করবো সেক্ষেত্রে হচ্ছে চোখের আন্দাজে আমরা আসলে রান্নাটা করে থাকি। আচ্ছা, তো এখন আমি এটার মধ্যে দিয়ে দিই। দিয়ে দিচ্ছি। অর্থাৎ শুধু ভাজা মূলাটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। ভাজা মূলাটা দিয়ে দিচ্ছি। এখন আমরা এটা নিয়ে আসি। রান্না হতে থাকুক, তার আগে আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। আপনি তো দেশের বাড়ি, আপনি বললেন গ্রামের বাড়ি হচ্ছে আপনার কিশোরগঞ্জ, কিন্তু আপনি শ্বশুর বাড়ির একটা রান্না আপনি করলেন কেন বলেন তো? আমার শ্বশুর বাড়ি হচ্ছে টাঙ্গাইলে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু আপনি কেন যে মানিকগঞ্জের একটা ঐতিহ্যবাহী রান্না করলেন? মামি শাশুড়ির কাছ থেকে আমি এই রেসিপিটা অর্থাৎ আপনার নিজেরই খুব পছন্দ ছিল আইটেম? জি জি, আমার একটু আনকমন মনে হয়েছে এবং খেতে খুব ভালো লেগেছে। সেই জন্য আমি মানে এটা ইলিশ মাছ মানে মামি শাশুড়ির কাছে শেখার পরে এই রেসিপিটা আমি অনেকবার করেছি এবং যতজন মানুষকে আমি এটা খাইয়েছি সবাই খুব পছন্দ করেছে, অ্যাপ্রিশিয়েট করেছে সবাই। তো এই প্রোগ্রামে আসার সময় মনে হলো যে এটা একটা আনকমন রেসিপি,
সেই জন্য আমার তুলনামূলকভাবে মশলা অনেক কমই লাগে আসলে। কমই লাগে। তো হারিয়ে যাওয়া যে রেসিপিগুলো তো অনেকে হারিয়ে যাচ্ছে, তো ওই রেসিপিগুলো যদি আবার আসে, নতুন প্রজন্ম যদি জানে যে মানিকগঞ্জ অঞ্চলের একটা বিখ্যাত খাবার ছিল নোনাখোলা ইলিশ, তখন হবে কি এই যে খাবার যে টেন্ডেন্সি মানে ইয়াটা সবার ঘরে ঘরে থাকবে, জেনারেশন বাই জেনারেশন এটা চলে আসবে। আর যদি আমার মামি শাশুড়ি আমাকে শেখাচ্ছে এই টিভির সেটের মাধ্যমে আমি সবাইকে মানে এই যে মেসেজটা দিতে পারছি যে মানিকগঞ্জের এই রেসিপিটা সবাই জানতে পারছে। হ্যাঁ, তো তখন একবার হলো কেউ না কেউ ট্রাই করবে। মূলত আসলে খুব অল্পতেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যায়। এবং এই রেসিপিটাও খুব মজার। আমি যখন বাসায় রান্না করেছিলাম প্রথমে আমি এটা হচ্ছে ভাজি করব সেই উদ্দেশ্যে কাটা ছিল। আচ্ছা, হঠাৎ করে আমার মনে হলো যে এটা দিয়ে একটু দুধ দিয়ে একটু রান্না করি, গাজর দিয়ে তো মানুষ রান্না করে, তা আমি একটু গাজরের পরিবর্তে মূলাটা ইউজ করি। আচ্ছা, যখন দেখলাম কেউ বলতে পারে না এটা কি দিয়ে রান্না করছে। আচ্ছা, এবং ইনফ্যাক্ট এখনও যে আপনি এটা ভাজলেন, দুধের মধ্যে দিলেন, নর্মালি যেটা হয় যে মূলা রান্না করলে কিন্তু আশেপাশে সবাই বুঝে যায় যে ওই বাসায় মূলা রান্না করা হচ্ছে, বাট এখন যে আপনি আমার সামনে রান্না করছেন আমি কোনো মূলার স্মেল পাইনি। আমি কিন্তু মূলাটা যে খুব বেশি ধুয়েছি বা খুব বেশি কিছু করেছি কিচ্ছু করিনি। এটা আসলে ঘিয়ে ভাজার জন্য এটার স্মেলটা অনেকটা কমে গেছে। ঘিয়ে ভাজার জন্য টেস্টটা বেড়ে গেছে। খাবারের যে টেস্টটা, পায়েসের মধ্যে একটা টেস্টটা অনেক সময় মনে হবে কি এটা সেমাই। হ্যাঁ, সেমাই আমি যতবারই এটা ট্রাই করেছি এবং যত মানুষকে মানে এটা পরিবেশন করেছি, আমি জিজ্ঞেস করি কি এটা কি রান্না করলাম, কি দিয়ে রান্না করলাম, সবাই বলে কি যে লাউ দিয়ে রান্না করছি, দুধ লাউ যেটা বলে সেটা। কেউ আর বলতে পারে না কারোর মাথায় আসে। হ্যাঁ, মানুষের মাথায় আসে না, কারণ মূলা দিয়ে সবসময় আমরা দেখা যাচ্ছে যে তরকারি রান্না করে খাই। চিংড়ি মাছ দিয়ে মূলাটা রান্না করা হয় বা অন্য অন্য মাছ দিয়ে রান্না করা হয়। এখন আমি একটু দিয়ে দিচ্ছি, এটা দিচ্ছি বেকিং সোডা। আচ্ছা, বেকিং সোডাটা ইউজ করবো এই জন্য, এটা চিমটি পরিমাণে ইউজ করব। এটা ইউজ করব যেন আমি যে গুড়টা ইউজ করব, হ্যাঁ এখানে আমি খেজুরের গুড় নিয়েছি, আচ্ছা, যেন মানে অনেক সময় গুড়টা ফেটে যায়। আচ্ছা, হ্যাঁ, এই বেকিং সোডাটা দেওয়ার জন্য গুড়টা ফাটবে না। আচ্ছা, এই জন্য আমি এখানে অল্প পরিমাণে বেকিং সোডা দিয়ে দিচ্ছি, কিন্তু খুব বেশি পরিমাণের বেকিং সোডা এখানে ইউজ করা যাবে না। আচ্ছা, এটা তাহলে ছোটখাটো একটা গুরুত্বপূর্ণ টিপস বলা যেতে পারে। অনেকেই বলে আমি পিঠা বানাই, আমার পিঠা বানানোর সময় হচ্ছে আমার দুধটা ফেটে যাচ্ছে। এখন কেন যাচ্ছে, অনেকেই খুব মানে দুধটা খেজুরের গুড়টা অনেক সময় জাল করে নেয়, মনে করে যে খেজুরের গুড়টা মানে এক নাম্বার না, সেই জন্য ফেটে যাচ্ছে। আচ্ছা, কিন্তু একটু খাবার সোডা যদি আমরা দিই সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এটা ফাটবে না। তো এখানে আমার খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি। খেজুরের গুড়ের সাথে আমি এটা আধা কাপ পরিমাণের মতো হবে। জি, এখানে আমি একটু চিনি ইউজ করবো, এই জন্য অনেক সময় অনেক গুড় কালচে থাকে। আচ্ছা, হ্যাঁ, এই জন্য অল্প পরিমাণে ইউজ করবো, আর অল্প পরিমাণে হচ্ছে চিনিটা ইউজ করবো। যেন কালারটা সুন্দর থাকে। আচ্ছা, এখন আমি এখানে একটু চিনি ইউজ করছি, 2 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনিটা তো আসলে স্বাদ মতো যে আমরা কাদের জন্য রান্না করছি সেটা ভেবেই কিন্তু আসলে চিনির পরিমাণটা ফিক্স করা উচিত। চিনি সব কিছুই হচ্ছে যার যার পছন্দ অনুযায়ী। এখানে যে আমার চিনি একটু যারা কম পছন্দ করে, যারা ডায়াবেটিক্সের পেশেন্ট আছে, একটু সেক্ষেত্রে আমরা কম দিলাম। আবার আপনি বলছিলেন যে বাচ্চারাও কিন্তু অনেক সময় পছন্দ করে, সেক্ষেত্রে কিন্তু একটু চিনির পরিমাণ বেশি হতেই পারে। দুধটা ঘন করে নিলে হয় কি তাড়াতাড়ি জিনিসটা হয়ে যায়। মূলার সময় হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করব। এখন আমি এখানে কিছু কিশমিশ এবং বাদাম দিয়ে পরিবেশন করব। এই
তো আপু তৈরি হয়ে গেল আমার মূলার পায়েস। খুব চমৎকার হয়েছে দেখতে। আমার কাছে মনে হয় যারা নর্মাল যে সেমাই খায় তার থেকে মনে হয় একটু ডিফারেন্ট একটা মূলার পায়েস হয়ে গেল। আশা করি সবার খুব পছন্দ হবে। প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম মূলার পায়েস। আশা করি যারা মূলা খেতে পছন্দ করে না তাদের এই রেসিপিটা খুব পছন্দ হবে। আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আমরা আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে সসপ্যানে তরল দুধ নিন, এবার সসপ্যানে ঘি দিন, এতে মূলা কুচি দিয়ে হালকা ভাজুন। ভাজা হয়ে গেলে সসপ্যানে ঢেলে নিন, এতে বেকিং সোডা, খেজুরের গুড় ও চিনি দিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের মূলার পায়েস।